কিছু রহস্যের সমাধান হলে শান্তি আসে না, বরং তখনই শুরু হয় আসল অস্থিরতা। যে রুদ্রনাগকে সবাই খুঁজছিল ক্ষমতার লোভে, তার আসল রূপ ছিল আরও ভয়ঙ্কর। কারণ অস্ত্রটা পাথরের ছিল না, ওটা গড়া হয়েছিল মানুষের লোভ আর বিশ্বাসঘাতকতা দিয়ে। এই লড়াইটা আর ইতিহাসের নয়, এই লড়াইটা মানুষের চরিত্রের, যেখানে বন্ধু আর শত্রুর মাঝের রেখা মুছে যায় আর সত্য দাঁড়িয়ে থাকে একা রক্তমাখা বাস্তবের সামনে। দেবদত্ত ভদ্র বুঝে যায় সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে, কিন্তু সঠিক প্রশ্নটা এতদিন করা হয়নি। আর যে মানুষটাকে সবচেয়ে নিরাপদ মনে হয়েছিল, সেই কি ছিল আসল বিপদ? শুনতে থাকুন কেয়ার অফ কাহিনী অরিজিনালস প্রেজেন্টস সাগর ঘোষের কলমে রুদ্রনাগ রহস্য দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কারণ এই পর্বে রহস্যের নয়, মানুষের মুখোশ খুলে পড়বে। ঘরের এক কোণে থাকা বড় গ্র্যান্ডফাদার ক্লকটা জোরালো কিন্তু গম্ভীর শব্দ করে বেজে উঠল। সন্ধে 7টা। আরণ্যকের বিশাল লাইব্রেরিতে মুখোমুখি বসে আছে দেবদত্ত আর বৃদ্ধ জয়বিক্রম সিংহ রায়। সকালে বেরিয়ে দেবদত্ত প্রথমেই গিয়েছিল অফিসার শ্রীবাস্তবের কাছে। তার সাথে কথা বলে জেনেছে প্রফেসর চার্লি ডিকসন ও তার সহকারী নিশীথ ত্রিপাঠী যে কাপুর ব্রাদার্স ফরেস্ট কটেজেই ছিল সে তথ্য সত্যি। তবে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, অনেক দিন হয়ে গেছে দুজনেরই কোনো খোঁজ খবর নেই। এদিকে তাদের মালপত্তর কটেজেই পড়ে আছে, তারা বিলও মেটায়নি। তাদের শেষ যেদিন দেখা গিয়েছিল সেদিন তারা জঙ্গলে যাবে বলে বেরিয়েছিল, তারপর থেকেই বেপাত্তা। তবে পুলিশ খোঁজ চালাচ্ছে। এরপরে স্কেচটা নিয়েছে দেবদত্ত। হরিনাথ বাবু হোটেল বনানী থেকে উধাও হওয়ার আগের দিন যে লোকটা তার সাথে দুবার দেখা করতে এসেছিল, রুমবয় রাজু মাহাতোর কথা শুনে আর্টিস্ট এঁকেছে। আর্টিস্টের হাত যে অসাধারণ সেটা ছবি দেখলেই বোঝা যায়। দেবদত্ত ভালো করে ছবিটা দেখেছে, কিন্তু বড় চুল দাঁড়ি গোঁফওয়ালা লোকটাকে ও আগে কখনো দেখেছে বলে মনে করতে পারেনি। যদিও একটা খটকা ওর লেগেছে, তাই তো পৃথ্বীশকে একটা কাজ করতে দিয়ে এসেছে। ও ঘরেই থাকতো, কিন্তু জয় বিক্রম বাবু ডাকলেন তাই এলো। এসে কিন্তু খুব একটা ভুল করেনি। এই বিশাল লাইব্রেরি, তার সাথে সিংহরায় পরিবারের নানান পূর্বপুরুষদের বড় বড় তৈলচিত্র, অস্ত্র, নানান জিনিস আর ইতিহাস, এসব কি আর ছাড়া যায়? জয় বিক্রম বাবু সেসব ইতিহাসেরই কিছু টুকরো টাকরা বলছেন। এই লাইব্রেরির বয়স কিন্তু নতুন নয়। প্রায় 120 বছর আগে ধীরেন্দ্রনাথ সিংহ রায় এই লাইব্রেরি তৈরি করেন। ধীরেন্দ্রনাথ যেমন তুখোড় শিকারী ছিলেন, তেমনই ছিল তার বই পড়ার নেশা। 12 রকমের ভাষা জানতেন, বিজ্ঞানের প্রতি খুব টান ছিল। তাছাড়া আরো নানান বিষয়ে জ্ঞান সঞ্চয় করতে ভালোবাসতেন। এরপর থেকে আমার অনেক পূর্বপুরুষই এই লাইব্রেরিকে পরিপুষ্ট করেছেন। এখন আমিও যতটা পারছি করছি, তবে আমার পরে আর কেউ করবে এটা বোধহয় আশা করি না। আমি জানি না করবে কিনা। ইন্টারনেটের দুনিয়ায় লোকে আর বই পড়তেই চায় না। অত সময় নেই যে কারো কাছে। এটা আপনি ভুল কিছু বলেননি। কিশোর যুবক সমাজ এখন শুধু মোবাইল গেমস এইসবে ডুবে আছে। বই পড়ার হারটা সত্যি কমছে, এটা ঠিক হচ্ছে না। যাই হোক, ওই অস্ত্রগুলো, ওগুলো আমার ঠাকুরদার বাবার সঞ্চয়। দুজনেই মদ, শিকার আর অ্যান্টিকের প্রতি তীব্র আসক্ত ছিলেন। তবে সবকটা অস্ত্র বা জিনিস কালেক্টেড নয়, ওর মধ্যে আমাদের কিছু পারিবারিক জিনিসও আছে। দেবদত্ত উঠে গিয়ে জিনিসগুলো দেখতে লাগলো।
কালেকশনটা সত্যিই ভালো, মুগ্ধ হতেই হয়। নানান মাপের সুদৃশ্য তরোয়াল, ছোড়া, বাঘনখ, ঢাল থেকে শুরু করে গ্রামাফোন, পাথর ও ধাতুর মূর্তি, ফুলদানি, অলংকার সবই আছে। ওই জিনিসগুলোর প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা ইন্টারেস্টিং ইতিহাস আছে। হ্যাঁ, ওই যে ওই ঢালটা ঝুলতে দেখছো, হ্যাঁ ওটা ছিল মহারানা প্রতাপের। আর এই যে এই তলোয়ারটা আটকানো আছে, সেটা উনি ব্যবহারও করেছিলেন। হ্যাঁ, আর ওই যে বাঘনখটা দেখছো, ওটা ছত্রপতি শিবাজির। তিনি ছোটবেলায় যখন অস্ত্র শিক্ষা নিতেন তখন ওটা ব্যবহার করেছিলেন। এরকম আরো আছে। এদিকে দেখো, এই নটরাজের মূর্তিটা দেখছো, ওটার বয়স কত বলো তো? কম করে 1200 বছর। দেবদত্ত অবাক হয়ে জিনিসগুলো দেখছিল। ও নিজে একজন আর্কিওলজিস্ট। প্রাচীন জিনিস চেনার ব্যাপারে ওর জহুরির চোখ। জিনিসগুলো যে একেবারে খাঁটি তাতে ওর কোনো সন্দেহ নেই। এবারে পিতলের তৈরি মাইকের মতো একটা জিনিস চোখে পড়তে ও সেটা তুলে নিল। ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটা দেখল। কেরোসিন তেল যেমন পাত্রে তুলে দেওয়া হয়, জিনিসটা খানিক তেমন দেখতে। ওটা কি সেটা বুঝতে পারছে না মনে হচ্ছে। হ্যাঁ, মানে এটা কি? ওটা আমাদের দেশের প্রাচীন বিজ্ঞানের একটা কারিশমা বলতে পারো। এদিকে নিয়ে এসো, জিনিসটা দেখাচ্ছি। দেবদত্ত জিনিসটা নিয়ে গিয়ে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ সেটা হাতে নিয়ে জিনিসটার অপেক্ষাকৃত সরু মুখটা দেখিয়ে বললেন, এই যে দেখো, এই মুখে মুখ লাগিয়ে যদি অল্প চিৎকার করো, তাহলে এর মধ্যে থেকে সিংহের গর্জন বের হয়। আর যদি ফু দাও তাহলে হাতির ডাক বেরিয়ে আসবে। ডাকগুলো শুনলে আসল না নকল সেটা বুঝতে পারবে না, কিন্তু দাঁড়াও দেখাচ্ছি। কথা শেষ করে জয়বিক্রমবাবু প্রথমে যন্ত্রটায় মুখ ঠেকিয়ে অল্প চিৎকার করলেন। সাথে সাথে গোটা ঘর কেঁপে উঠল সিংহের প্রচণ্ড গর্জনে। সেই গর্জনের রেশ কাটতেই তিনি ফু দিলেন। এবারে যন্ত্রটা থেকে হাতির ডাক বেরিয়ে এলো, যেন কোনো হাতি চিৎকার করে বলছে, আর এগিয়েও না, এগোলেই বিপদে পড়বে। দেবদত্ত অবাক হয়ে দেখল, তারপরে বলল, সত্যি অসাধারণ জিনিসটা। আসল প্রাণীর ডাক না নকল বোঝাই যায় না। এই সময় ভৃত্য মনোহর ঘরে ঢুকে কফি আর স্ন্যাক্স রাখল টেবিলে। জয়বিক্রমবাবু দেবদত্তকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আজ তোমার সহকারীটিকে দেখছি না যে, সে কোথায়? ওকে একটা কাজ দিয়ে এসেছি, ও সেটাই করছে। ওর কফি আর স্ন্যাক্সটা ঘরে দিয়ে এলে খুব ভালো হতো। জয়বিক্রমবাবু ইশারা করলে মনোহর চলে গেল। তিনি বললেন, আর তোমার সেই অতিথি যার কথা বললে, তিনি কখন আসবেন? তার আসতে একটু রাত হবে। কোনো সমস্যা হবে না তো? আরে না, কোনো সমস্যা নেই, কিন্তু তার পরিচয়টা কি? আসলে ব্যাপারটা কাউকে জানাবো না ভাবছিলাম, কিন্তু আপনি জানতে চাইছেন যখন বলছি। যিনি আসছেন তিনি হরিনাথ বাবুর ভাইপো। আজ সকালে একটা ফোন আসে ওনার কাছে। সেখানে বলা হয়েছে 4 কোটি টাকা ওদের দিতে হবে, তবেই তারা হরিনাথ বাবুকে ছাড়বে। তার মানে হরিনাথ বাবু কিডন্যাপ হয়েছেন? তন্ময় বাবুকে একটা হুমকি ফোন করা হয়, সেই ফোন কল থেকে তো তাই মনে হচ্ছে। আর ব্যাপারটা যদি গোপন রাখেন। হ্যাঁ, অবশ্যই। আরো কোনো সাহায্য লাগলে বলো। তা কিডন্যাপারদের ধরার জন্য কোনো প্ল্যান করেছ? না, এখনো তেমন কিছু করিনি, তবে কিছু একটা করতে হবে। তন্ময় কাকু আজ আগে আসুক। ও হ্যাঁ, একটা সাহায্য লাগবে। হ্যাঁ বলো। আপনার ড্রাইভারকে একটু লাগবে। লাল সিং? ও কি করবে? কিডন্যাপাররা আমার উপরেও নজর রাখছে, তাদের কথা থেকে তেমনই মনে হচ্ছে।
তাই আমার পক্ষে ওনার সাথে ওপেন দেখা করাটা সম্ভব নয়। তাই উনি যদি তন্ময় কাকুকে রিসিভ করতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, সে তো ভালো কথা, চিন্তা নেই। লাল সিং বেশ বুদ্ধিমান লোক আর আমার বিশ্বস্ত, অনেক দিন ধরে এখানে আছে। আমি ওকে বলে দিচ্ছি। ঠিক এই সময় পৃথ্বীশ ঢুকল ঘরে। চোখে মুখে লেগে থাকা তীব্র উত্তেজনাটা ও আপ্রাণ চেপে রাখতে চাইছে বটে, কিন্তু দেবদত্তর চোখে ফাঁকি দেওয়া বেজায় কঠিন কাজ। ও ব্যাপারটা ঠিকই বুঝতে পারল। বলল, কি ব্যাপার, কাজটা মিটেছে? হ্যাঁ, মিটেছে। তুই একবার আয় আমার সাথে, খুব দরকার। দেবদত্ত জয় বিক্রম বাবুর কাছ থেকে সে সময়ের মতো বিদায় নিয়ে পৃথ্বীশের সাথে চলে গেল। যাওয়ার আগে আর একবার বলে গেল, আপনি তাহলে একটু সিংজির সাথে কথা বলে রাখবেন, আর আপনি নিজে কথাটা বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। নিজেদের ঘরে ঢুকতেই পৃথ্বীশের উত্তেজনা বোমের মতো ফেটে পড়ল। স্কেচটা ওকে দিয়ে দেবদত্ত বলে গিয়েছিল, এক সময় তো ভালো আঁকতিস, সে অভ্যেসটা আছে এখনো? হ্যাঁ, তা আছে বই কি। তাহলে একটা কাজ কর, এই স্কেচটা থেকে বড় চুল ছোট কর আর গোঁপ দাড়ি উড়িয়ে দে। দেখ তো তখন লোকটাকে চেনা লাগে কিনা। কাজটা মিটে গেছে। কথা মতো কাজ করে স্কেচে থাকা অজ্ঞাত মানুষটাও জ্ঞাত হয়ে গেছে। এটা উত্তেজিত হওয়ার মতোই ঘটনা। বুঝলি, তোর কথা মতো কাজ হয়ে গেছে। লোকটাকে চিনতে পারলি? আরে একেবারে পরিষ্কার চেনা যাচ্ছে এখন। কে? ওই তো টেবিলের ওপর আছে, তুই নিজেই দেখ না। দেবদত্ত গিয়ে দাঁড়ালো টেবিলের সামনে। ছবিটা দেখল। ওর চোখে মুখেও একটা চাপা উত্তেজনা আর কপালের ভাঁজে চিন্তা প্রকাশ পেল। পৃথ্বীশ ওর পাশে গিয়ে বলল, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ইনি রূপ বদলে হরিনাথ বাবুর সাথে দেখা করতে যাবেনই বা কেন? কি এমন দরকার পড়েছিল ওনার? সেটাই তো ভাবাচ্ছে, কি এমন দরকার থাকতে পারে তার জন্য এনাকে রূপ বদলে হরিনাথ বাবুর কাছে যেতে হলো। যাই হোক, এখনই কাউকে কিছু বলার দরকার নেই। ঠিক আছে, এখন চল হরিনাথ বাবুর সাথে আড্ডাটা কন্টিনিউ করা যাক। ওনাকেও কিছু বলতে হবে না, তবে রহস্যটা আরো ঘন হলো। দুই বন্ধু ঘর থেকে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 11:15। রাস্তাঘাটে লোকজনের সংখ্যা অনেক কমে এসেছে। এটা স্টেশন চত্বর, তাই কিছু লোকজন এখনো আছে। তন্ময়বাবু গাড়ি থামাতেই দেখতে পেলেন একজন বেঁটে কালো মোটা সোটা লোক হাতে তার নাম লেখা ছোট্ট বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। উনি যথারীতি লোকটার সামনে গিয়ে গাড়ি থামালেন, তবে গাড়ি থেকে নামলেন না। কাঁচ নামিয়ে বললেন, ইয়েস, আই এম তন্ময় দত্ত। লোকটা মুখ নামিয়ে হাসি মুখে অদ্ভুত একটা কথা বলল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এমন কথা এই পরিস্থিতিতে শুনলে যে কেউ ভড়কি খেয়ে যাবে। তন্ময়বাবু কিন্তু হতভম্ব হলেন না, উল্টে তিনিও অদ্ভুত একটা কথা বললেন, কবিগুরু কাহা হ্যায়? মহারাজ বিক্রমাদিত্যকে সাথ। তন্ময়বাবু একটা স্বস্তির দম ফেলে গাড়ির পাল্লা খুলে দিলেন। দেবদত্ত বলে দিয়েছিল যে লোককে ও পাঠাবে সে এই কথাগুলোই বলবে, এবং তাকে ওই কথাগুলো বললে তবেই সে গাড়িতে উঠবে। দরজা খুলতেই লোকটা হাসি মুখে গাড়িতে উঠে পড়ল। সাথে সাথে তন্ময়বাবু গাড়ি ছুটিয়ে দিলেন। এবারেও তিনি লক্ষ্য করলেন না সেই কালো সুমোটা ওনার পেছনেই এগিয়ে গেল। আরণ্যকের সেই বিশাল লাইব্রেরি রুম, তবে এখন মুখোমুখি বসে আছে চারজন মানুষ, জয়বিক্রমবাবু, দেবদত্ত, পৃথ্বীশ আর তন্ময় দত্ত। বড় গ্র্যান্ডফাদার ক্লকটা থেকে টিকটিক করে কাঁটা ঘোড়ার শব্দ আসছে। ঘড়িতে এখন 1:30। চারিপাশে রাতের নিস্তব্ধতা। আধা ঘন্টা আগে
তন্ময়বাবু, দেবদত্ত আর পৃথ্বীশ এসেছে। তারপরে ডিনার সেরে ওরা এখন কথা বলতে বসেছে। তন্ময় কাকু, একটা কালো সুমো আপনার গাড়ির পেছনে আসছিল। সেটা কখন থেকে আপনাকে ফলো করছে বলতে পারেন? ফলো? আমি তো কিছুই জানি না। আমার মতে গাড়িটা আপনাকে কলকাতা থেকেই ফলো করছে। আপনি বলছিলেন না কিডন্যাপার আপনাকে পথের মাঝে একবার ফোন করেছিল? হ্যাঁ, করেছিল তো। ধানবাদ ছাড়িয়ে কিছুটা এগিয়ে একটা ধাবার সামনে দাঁড়িয়েছিলাম, গাড়ি থামাতেই ফোনটা এলো। তুই ভেতরে ভেতরে কি ভাবছিস বলতো? দেবদত্ত চুপ। কাকা বেঁচে আছেন তো? এবারে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেবদত্ত উঠে দাঁড়ালো, বলল, আমার মন বলছে হরিনাথ বাবু এখনো বেঁচে আছেন, আর টাকা নেওয়ার ব্যাপারটা কালকের মধ্যেই মিটে যাবে। যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে রাত থাকতে থাকতেই কিডন্যাপারের ফোন চলে আসবে। এতটা শিওর তুমি হচ্ছে কি করে? কিডন্যাপারের কাজগুলো পরপর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কিরকম? কিডন্যাপার প্রথমে আজ সকালে ফোন করে জানালো হরিনাথ বাবু তাদের কাছে আছে, টাকা দিলে ফেরত দেবে, নইলে নয়। সময় দিল পরশু সন্ধে পর্যন্ত। এরপরে সে লক্ষ্য রাখল, যখন দেখল তন্ময় কাকু আজই টাকা জোগাড় করে বেরিয়ে পড়েছেন, তখন সে মাঝপথে ফোন করে আবার তাড়া দিল। এর অর্থ সে জানে কাল চাইলে কালই টাকা পেয়ে যাবে। এখন শুধু অপেক্ষা তার ফোনের আর জায়গাটা জানার। তারপরেই ফাঁদ পাতা হবে, তাই তো? একদম ঠিক ধরেছেন। কিন্তু আপনি এখনো কেন জেগে আছেন বলুন তো? শুধু শুধু নিজের শরীরকে কষ্ট দিচ্ছেন। বলো কি কষ্ট? ওই ছোকরা, জঙ্গলের হাওয়ার জোর তুমি জানো না। ওই রাত জায়গাটা আমার কাছে নতুন কিছু নয়। নেশা বলতে বই পড়া। কোন উপন্যাস একবার ধরলে শেষ না করে ঘুমোই না, তা সে যত মোটা বই হোক না কেন। আরে কতবার রাত কাবার হয়ে গেছে পড়তে পড়তে, বুঝতেই পারিনি। রহস্য উপন্যাস পড়তে গিয়ে রাত কাবার করে দিচ্ছি, আর এমন সত্যিকারের রহস্যের মধ্যে থেকে ঘুমিয়ে পড়বো, এ আবার হয় নাকি? বেশ। আচ্ছা, মিস্টার নাগ কোথায়? অভিরূপ? ও তো হোটেলে আছে। জঙ্গলের এদিকটা সারা বছরই টুরিস্ট আসতে থাকে, আর হোটেল বানানিতে লোকের অভাবও হয় না। আমি তো আর সব দেখতে পারি না, ওই অভিরূপই সবটা দেখে। ছেলেটা খুব ভালো, ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। খুব পরিশ্রমী, ওরও পড়াশুনো নেহাত কম নয়। আমার মতোই বই পোকা বলতে পারো। ওনার আসল বাড়িটা কোথায়? ওর নিজের বাড়ি বলতে এটাই। অভিরূপের মা অনেক আগেই মারা গিয়েছেন, তখন ছেলেটার বয়স 7 কি 8 হবে। ওর বাবা কেশবদা ছিলেন আমাদের এস্টেটের ম্যানেজার। একেবারে জবরদস্ত লোক ছিলেন, সব দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। ওনার নিজের কোনো বাড়ি ছিল না বলেই জানি। তো ওরা আমাদের এস্টেটের মধ্যেই থাকতেন, মানে ওই বনানীতে। অভিরূপের জন্ম ওখানেই। কেশবদা মারা যাওয়ার পরে ছেলেটা একেবারে একা হয়ে গিয়েছিল। তখনও কলেজে পড়ছে, দুর্দান্ত স্টুডেন্ট। কেশবদা মারা যাওয়ার পরে আমি ওর দায়িত্ব নিই। পড়াশোনা শেষ করে বাবার জায়গাটা নিল। একেবারে বাপকা বেটা, সব দিকে নজর। আচ্ছা, হ্যাঁ, ওনাকে দেখলেই বোঝা যায় বেশ জ্ঞানীগুণী ব্যক্তি, ব্যবহারও বড় সুন্দর। হ্যাঁ, সে তো অবশ্যই। জয় বিক্রম বাবু, আমার আরো একটা সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, বলো। কাল ভাবছি একটু জঙ্গলটা দেখতে যাব। নাগরাজ কা খন্ডারও একবার দেখার ইচ্ছে আছে, কিন্তু এদিকে জঙ্গলটা তো আমি ঠিক চিনি না। এখানে অনেক জন্তু আছে জানি, কিন্তু তাদের প্রকৃতি সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বা পুলিশ দিয়ে আমি যেতে চাইছি না। আপনি যদি একটা লোকের ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো। না না, এত চিন্তা করার কিছু নেই। আমি নিজেই যেতাম, কিন্তু এখন জঙ্গলে গেলে কাহিল হয়ে পড়বো। আমি লাল সিংকে বলে দিচ্ছি। হ্যাঁ, সিংজি? ওকে দেখে বোঝার উপায় নেই, কিন্তু রাইফেলের হাতটি দুর্দান্ত, টার্গেট মিস করে না।
জঙ্গলটাও খুব ভালো চেনে। ও তোমাদের কাল নিয়ে যাবে, জিপও দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। কাল সকাল সকালই বেরিয়ে পড়বে তাহলে। নাগরাজকা খান্ডার কিন্তু বেশ কিছুটা দূরে। কিন্তু আমার যা মনে হয় ফরেস্ট অফিসে পারমিশন লাগবে তো, নইলে ওরা যদি কোনো সমস্যা করে। ও নিয়ে ভেবো না, লাল সিং থাকবে। ওকে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা খুব ভালো করে চেনে। ওর বাপ গগন সিং এর বন্দুক চালানোর হাত ছিল অবিশ্বাস্য। এই জঙ্গলে হাতি সিংহের কোনো অভাব নেই। প্রায় একটা দুটো হাতি পাগল হয়ে যায়, তখন দলছুট হয়ে আদিবাসী গ্রামগুলোর দিকে চলে যায়। তখন তাদের অজ্ঞান করতে হয়। সেই কাজটা গগন সিং করত। লাল সিংও বেশ কয়েকবার এই কাজ করেছে। বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। এমন সময় গ্র্যান্ডফাদার ক্লক বেজে উঠল। এই মধ্যরাতে শব্দটা গর্জন বলেই মনে হচ্ছে। ঘন্টার ডঙ্কারের রেশ মিলিয়ে যাওয়ার আগেই বেজে উঠল তন্ময়বাবুর মোবাইল। তিনি স্ক্রিনের দিকে একবার দেখেই তাকালেন দেবদত্তর দিকে। ওই দৃষ্টির অর্থ দেবদত্তর বুঝতে কোনো সমস্যা হলো না। ও বলল, কল রিসিভ করে লাউড স্পিকারে কথা বলবেন। তন্ময়বাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে কল রিসিভ করলেন। মোবাইল লাউড স্পিকারে দিয়ে কথা শুরু করলেন। হ্যালো হ্যালো মিস্টার দত্ত, আপনি কিন্তু সত্যি খুব ভালো মানুষ জানেন তো। একবার বলাতেই কেমন সুন্দর কথা মতো কাজ করে যাচ্ছেন। সবাই যদি আপনার মতো হতো তাহলে কত ভালো হতো বলুন। যাই হোক, তা আছেন কোথায়? আমার এক বন্ধুর বাড়িতে আছি। তা তাকে আবার কিছু বললেন নাকি? না, আর সেই টিকটিকিটা? ওর সাথেও কোনো কথা হয়নি। আমি যে এখানে আছি সেটা ও জানে না। ভেরি গুড। তো টাকা নিয়ে যখন চলে এসেছেন তখন আর দেরি করে তো কোনো লাভ নেই। আপনি সপ্তপূর্ণে গুহা চেনেন? তন্ময়বাবু একবার দেবদত্তের দিকে তাকালেন। দেবদত্ত চোখের পাতা টিপে আশ্বাস দিল। তন্ময়বাবু বললেন, হ্যাঁ। ভালো কথা। ওয়েল, গুড। এবার খুব মন দিয়ে শুনুন তন্ময় বাবু। কাল সন্ধ্যে ঠিক 6টার সময় আপনি সপ্তপূর্ণী গুহার পঞ্চম গুহার ভিতরে টাকা ভর্তি ব্যাগটা রেখে দিয়ে চলে যাবেন। কোনো চালাকি করবার কিন্তু চেষ্টা করবেন না। আর পুলিশকে নিয়ে আসার কথা ভাবলেও ভুল করবেন। মনে রাখবেন, আপনার একটা ছোট্ট ভুলের ফলও সেই একই হবে, হরিনাথ দত্তের মৃত্যু। তারপরে তার একটা একটা করে কাটা অঙ্গ আপনার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো সযত্নে। না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। না বললেই ভালো। তাহলে কাল সন্ধ্যে 6টা, সপ্তপূর্ণী গুহার পঞ্চম গুহা, 4 কোটি টাকা। আর কোনো চালাকি নয় কিন্তু। আর কাকাকে কখন পাবো? চিন্তা করবেন না, তাকে ঠিক সময় পেয়ে যাবেন। এখন একটু ভালোভাবে ঘুমিয়ে নিন। গুড নাইট মিস্টার দত্ত। কল কেটে গেল। ঘরের মধ্যে সকলে একেবারে চুপ। ঘড়ির টিকটিক শব্দ হাতুড়ির ঘায়ের মতো শোনাচ্ছে। নীরবতা ভাঙলেন জয় বিক্রমবাবু। বললেন, এবারে কি করবে বলে ভাবছো? এখন তো একটাই কাজ, ফাঁদ পাততে হবে। কিছু প্ল্যান করলে নাকি? হ্যাঁ, তা একটা বুদ্ধি খেলছে। আপনার কাছে আরেকটা সাহায্য চাই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সেটা আপনাকে যথা সময় বলবো। এবারে আমাদের শুয়ে পড়া উচিত। চলুন, আপনিও শুয়ে পড়বেন। এমন একটা রহস্যের মধ্যে থেকে নিশ্চয়ই আজ আপনার আর কোনো বই পড়তে হবে না। তা তো বটেই, তা তো বটেই। চলো শুয়ে পড়াই যাক। কাল আবার তোমরা সকাল সকালে বেরোবে। আচ্ছা, আমিও কি কাল সকালে তোমাদের সঙ্গেই যাব? না, আপনি এখানেই থাকবেন। জয় বিক্রমবাবু তো বাড়িতেই থাকেন, ওনার সাথে কথা বলে সময় কাটিয়ে দেবেন। এরপরে ওরা যে যার ঘরে চলে গেল। দেবদত্ত কাউকে একটা ফোন করলো। বলল, হ্যালো, কাল বেলার দিকে একবার পার্ক স্ট্রিটে হোয়াইট পার্ল বিল্ডিংয়ে গিয়ে রথিন দত্তের ব্যাপারে একটু খোঁজ নেবে। যা জানতে পারবে আমাকে জানাবে। ওকে, রাখছি।
এই চরকে এই দায়িত্ব দেওয়ার কারণটা কি? কিছুই না, জাস্ট একটু খবর নিচ্ছি। এখন শুয়ে পড়, কাল অনেক কাজ আছে, সারাটা দিনই ব্যস্ত যাবে। দেবদত্ত ঘরের লাইট নিভিয়ে শুয়ে পড়ল। পৃথ্বীশও শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসতে একটু সময় লাগলো। দেবদত্তের সাথে ও অনেক দিন ধরেই আছে, এমন পরিস্থিতি ও বিলক্ষণ জেনে ওর সিক্সথ সেন্স বলছে এই রুদ্রনাগ রহস্য প্রায় শেষের পথে। পান্ত অভয়ারণ্য দারুণ ঘন। পায়ে হাঁটা পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জিপটা। দুপাশে বিশাল বিশাল মহিরুহ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে যেটুকু সামান্য দূরত্ব আছে সেসব ঘিরে দিয়েছে বড় বড় জংলি ঝোপঝাড়। মাথার উপরে সবুজ পাতার শত ছিদ্র আস্তরণ। সেই সব ফুটো দিয়ে সূর্যের আলো এসে পড়ছে জঙ্গলের মাটিতে। হাজার হাজার চেনা অচেনা রং বেরঙের পাখির কুহতানে মুখরিত হয়ে আছে গোটা জঙ্গল। মাঝে মধ্যে অনেক দূর থেকে হাতিদের ডাকও ভেসে আসছে, বাতাসে সবুজের গন্ধ। সব মিলিয়ে একেবারে জমজমাট জঙ্গলি আবহ। লাল সিং বাংলা বুঝতে পারেন, বাংলা হিন্দি মিশিয়ে মোটামুটি বলতেও পারেন, তাই কথাবার্তায় ওদের কোনো সমস্যা হচ্ছে না। জঙ্গলের কোন দিকে কি আছে সেটা উনি দেবদত্ত আর পৃথ্বীশকে বলছেন। ওদিকে थोड़ा और जाने के बाद एक तो आदिवासी गांव पड़বে साहब। उस गांव के पास ही और एक छोटा गांव আছে, वो भी आदिवासीদের। पहले किधर যাবেন? এখান থেকে আগে কোনটা পড়বে, আদিবাসী গ্রাম নাকি নাগরাজ কা খন্ডার? साहब वो खंडर यहाँ से बहुत दूर আছে। তাহলে প্রথমে আদিবাসী গ্রামই চলুন। আচ্ছা, ওরা আমাদের সাথে কথা বলবে তো? अरे हाँ साहब, ওরা बहुत अच्छा আছে। সিংজি, আপনাকে একটু সাহায্য করতে হবে। हाँ बोलिए ना। আমি ওদের কাছ থেকে কিছু কথা জানতে চাই। আপনাকে একটু দোভাষীর কাজটা করে দিতে হবে। हाँ हाँ जरूर, कोई फिक्र नहीं। কথা শেষ না করেই সিংজি গাড়ির ব্রেক কষলেন। ঝাঁকুনি দিয়ে থেমে গেল জিপটা। পৃথ্বীশ জিজ্ঞাসা করল, কি হলো সিংজি? सामने देखिए। এই বলে সিংজি ধীরে ধীরে হাত বাড়িয়ে রাইফেলটা তুলে নিলেন। পৃথ্বীশ আর দেবদত্তর নজর ছিল সিংজির দিকে। এবার তার কথা শুনে ওরা সামনের দিকে তাকালো। অল্পক্ষণ তাকিয়ে থাকার পরেই সামনের একটা বড় ঝোপের ফাঁক ফুঁকো দিয়ে ওরা উজ্জ্বল হলুদ রংটা দেখতে পেল। সিংজি একই রকম চাপা স্বরে বললেন, लेपर्ड, एकदम चुपचाप बैठे रहिए। পৃথ্বীশের বুকের ধুকপুকানি এইটুকু কথাতেই বেড়ে উঠেছিল। এবারে সামনের দৃশ্য দেখে আরো বাড়ল। ঝোপটার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা প্রমাণ মাপের চিতাবাঘ। প্রাণীটা ঝোপের বাইরে বেরিয়ে জুলজুলে চোখে অল্পক্ষণ তাকিয়ে থাকলো ওদের দিকে, তারপর আবার হারিয়ে গেল জঙ্গলের মধ্যে। আরো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে সিংজি বললেন, अब सब कुछ ठीक है। তারপরে আবার গাড়িতে স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যেই ওরা প্রথম আদিবাসী গ্রামটায় পৌঁছে গেল। সেখানকার লোকজনের সাথে যথারীতি কথা হলো। নাগরাজ কা খান্ডারের নাম শুনতেই তারা ভয়ে কাঁটা হয়ে গেল। জানালো জায়গাটা একেবারেই ভালো নয়, সেখানে অতৃপ্ত আত্মার বাস। তারপরে জানালো হঠাৎ করেই মাস দুয়েক হলো রাত হলেই সেই দানবের গর্জন শোনা যাচ্ছে।
গর্জনটা সিংহের, তবে এমন দীর্ঘ আর গুরুগম্ভীর গর্জন কোনো সাধারণ সিংহের হতে পারে না। তাদের বিশ্বাস সেই গর্জন আসলে ওই দানবের। সে আবার কোনো কারণে জেগে উঠেছে। দ্বিতীয় গ্রামের লোকেদের সাথে কথা বলেও এই একই তথ্য ছাড়া নতুন কিছু জানা গেল না। সেখান থেকে বেরিয়ে দেবদত্ত আর পৃথ্বীশ সিংজির সাথে চলে গেলেন নাগরাজ কা খান্ডারের দিকে। জায়গাটা সম্পর্কে এতদিন শুনলেও জায়গাটাকে দেখে হাঁ হয়ে গেল দেবদত্ত। অনেকটা জায়গা জুড়ে পড়ে আছে ভাঙাচোরা মন্দিরের অবশিষ্টাংশ। মোটা মোটা কারুকার্য খচিত থামগুলোর অধিকাংশটাই ভেঙে গিয়েছে। যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো ঝোপঝাড়ে চাপা পড়ে আছে। মন্দিরের কাছাকাছি যেতেই জায়গাটায় সাপের আধিক্যের ব্যাপারটা স্পষ্ট টের পেল ওরা। দেবদত্ত তবুও এগিয়ে গিয়ে প্রায় ধ্বংস মন্দিরের অবশিষ্ট দেওয়ালগুলো যতটা সম্ভব ভালো করে পরীক্ষা করে ফিরে এলো। তারপরে জিপে উঠে বসল। সিংজি, চলুন ফেরা যাক। আর তেমন কিছু দেখার নেই। সূর্য এমনিতেই মাথার উপর উঠে গেছে, খিদেও পাচ্ছে, তাছাড়া ওদিকের কাজগুলো করার সময়ও চলে এলো। সিংজি জিপে স্টার্ট দিলেন। পৃথ্বীশ দেবদত্তকে জিজ্ঞেস করল, দেয়ালগুলোয় কি দেখলি বলতো? যা দেখতে চাইছিলাম তাই দেখতে পেয়েছি, কিন্তু এখন বলার সময় হয়নি। তারপরে একদম চুপ করে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে জিপ এগিয়ে চলল। তন্ময়বাবুর বুকের মধ্যে রীতিমতো ঘোর দৌড় শুরু হয়ে গেছে। হৃদকম্পনের গতি প্রতি মুহূর্তে টগবগিয়ে বাড়ছে। এমন চলতে থাকলে ওনার হার্ট অ্যাটাক হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ওনার কপালে জমতে থাকা ফোঁটা ফোঁটা ঘাম বিন্দু গাল বেয়ে গড়াতে শুরু করেছে। কিডন্যাপারের কথা মতো তন্ময়বাবু বেরিয়ে পড়েছেন সপ্তপর্ণী গুহার উদ্দেশ্যে। দেবদত্ত ঠিক যেমন বলে দিয়েছে তেমনই করবেন উনি। গাড়ি থেকে টাকা ভর্তি ব্যাগটা নামিয়ে একেবারে স্বাভাবিক চালে চলে যাবে পঞ্চম গুহায়। তারপরে জায়গা মতো টাকার ব্যাগটা রেখে চুপচাপ সেখান থেকে ফিরে আসবেন। তারপরে গাড়িতে উঠে ফিরে যাবেন আরণ্যকে। নির্দিষ্ট জায়গায় গাড়ি থামিয়ে তন্ময়বাবু একবার ঘড়ি দেখলেন। 6:45। গাড়ি থেকে নেমে একবার চারপাশে ভালো করে নজর চালিয়ে নিলেন। না, কেউ কোথাও নেই। গার্ডদেরও কোনো দেখা নেই। পথ পরিষ্কার দেখে তন্ময়বাবু গাড়ির ভিতর থেকে ব্যাগটা বের করে আনলেন। বড় ব্যাগটা টাকার ভারে বেশ ভারী হয়ে গেছে। তন্ময়বাবু তবু সেটাকে হাতে তুলে নিয়েই এগিয়ে গেলেন সপ্তপর্ণী গুহার দিকে। পরপর 7টা গুহা। প্রতিটা গুহায় আছে প্রাচীনত্বের গন্ধ। গুহার দেওয়ালে লেগে আছে বৌদ্ধ ধর্মের ইতিহাসের গভীর দাগ। গৌতম বুদ্ধের মৃত্যুর পরে এই গুহাগুলোতে প্রায় 500 বৌদ্ধ ভিক্ষু মিলে এক সভা আয়োজন করেছিলেন। সেই সভায় গৌতম বুদ্ধের সকল বাণীকে একত্রিত করার কাজ হয়েছিল। যাই হোক, তন্ময়বাবু পঞ্চম গুহার সামনে গিয়ে একবার দাঁড়ালেন। আরেকবার আশপাশটা দেখে নিয়ে ভিতরে গিয়ে ব্যাগটা রেখে বেরিয়ে এলেন।
আশেপাশের আর কোনো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেলেন গাড়ির দিকে। গাড়ির কাছে পৌঁছে আরেকবার আশপাশ দেখে নিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। তন্ময়বাবু লক্ষ্য করলেন না তিনি গাড়ি ঘুরিয়ে নেওয়ার সাথে সাথেই সামনের একটা বড় পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো এক ব্যক্তি। তার মাথায় কাউবয় হ্যাট, পালোয়ানদের মতো মোটা একটা গোঁফ আর চাপ কিন্তু যন্ত্র করে ছাঁটা দাড়ি। লোকটা এই সন্ধে 6টার সময়ও চোখে একটা কালো কাঁচের চশমা পরে আছে। লোকটার পরনে শার্লক হোমসের মতো ওভারকোট, তবে কালো কালো প্যান্ট, পায়ে কালো বুট। লোকটা পাথরের আড়াল থেকে বেরিয়ে এসে একবার আশপাশ দেখে নিয়ে একটা সিগারেট ধরালো, তারপরে গুহার দিকে চলে গেল। কিছুক্ষণ বাদেই তন্ময়বাবুর রেখে যাওয়া ব্যাগটা নিয়ে ফিরে এলো, তারপরে হাঁটা লাগালো বাইরের দিকে। পৃথেশ ঘরে বসে আগাথা ক্রিস্টির একটা উপন্যাস মন দিয়ে পড়ছিল। ক্রাইম কুইনের বই পড়তে বসলে এমনিতেই ও হারিয়ে যায়, এবারেও বুধ হয়ে পড়ছিল। তাই তো হঠাৎ শব্দ করে দরজা খুলে যাওয়ায় এতটা ভয় পেয়ে গেল। চমকে উঠল, ওর হাত থেকে বইটা পড়ে গেল। দরজা খুলে ঘরে ঢুকল দেবদত্ত। চমকে গেলেও ওর চোখের উজ্জ্বল দৃষ্টি আর ঠোঁটের কোণে থাকা সাফল্যের হাসিটা পৃথ্বীশের চোখ এড়ালো না। দেবদত্ত সোজা এসে পৃথ্বীশকে ধরে একটু ঝাঁকিয়ে দিয়ে বলল, হাত কাজ করেছে। এই আনন্দটা পৃথ্বীশের চেনা। এর অর্থ কেস সলভড। বইটা তুলে নিয়ে ও বলল, কিরে, কিডন্যাপারের খোঁজ পেয়ে গেছিস? সেটাও পাওয়া যাবে, তবে কাল। কিন্তু টাকা চাওয়া কিডন্যাপারের সন্ধান পেয়ে গেছি। এখন বলতো তন্ময় কাকুর কি অবস্থা? ওনার তো একেবারে হাত পায়ে প্রায় কাঁপ লেগে গেছে। আবার ফোন এসেছিল, কিন্তু কি বলেছে? যা বলা উচিত। ব্যাগ ভর্তি কাগজ ছেঁড়া পেয়ে সে রেগে আগুন হয়ে গেছে। বলেছে কালকের মধ্যে যদি টাকা না পায় তাহলে ওরা হরিনাথ বাবুকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। এই কলটা আসা উচিত ছিল। সব মিলে যাচ্ছে। তবে চিন্তা নেই, ওরা হরিনাথ বাবুর কিচ্ছু করতে পারবে না। কি বলছিস কি? তুই এই অবস্থাতেও এটা বলতে পারছিস? এসবের মানে কি? কাছে থাকলে তো কিছু করবে। উফ, একটু খুলে বল না ভাই। যে কিডন্যাপার ফোন করে টাকা চাইছে তার কাছে হরিনাথ বাবু নেই, সে একজনই। তাহলে হরিনাথ বাবু কোথায়? সেটা জানা বাকি আছে, তবে মনে হচ্ছে পেয়ে যাব। তার জন্য আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে। আমাদের হাতে মাত্র 1.5 ঘন্টা সময় আছে। চল। আর মনে রাখবি, এখন থেকে যা যা হবে সে সব শুধু তুই আর আমি জানবো, আর কেউ যেন জানতে না পারে, এমনকি জয় বিক্রম বাবুও নয়। ব্যাপারটা কি বলতো? আর একটু অপেক্ষা কর, কালই হয়তো সব জানতে পারবি। এখন চল, গাড়ির ব্যবস্থা করা আছে। চল বেরিয়ে পড়ি। কিন্তু যাবি কোথায়? প্রথমে হোটেল বনানী, তারপর একটা রেস্তোরাঁয়। পৃথ্বীশ আর কিছু জিজ্ঞাসা করার আগে দেবদত্ত ওকে টেনে নিয়ে বেরিয়ে গেল। হোটেল বনানীতে ঢুকে দেবদত্ত সোজা চলে গেল রিসেপশনে। মিস্টার নাগ নেই, তার জায়গায় অন্য একজন কম বয়সী যুবক। দেবদত্ত তাকে জিজ্ঞাসা করল মিস্টার নাগ কোথায়। উত্তরে রিসেপশনিস্ট জানিয়ে দিল তিনি একটু কাজে বেরিয়েছেন, ফিরতে 1 ঘন্টার মতো লাগবে। তদন্তের ব্যাপারে হরিনাথ বাবুর রুমে যখন ইচ্ছে যাওয়ার পারমিশন দেবদত্তর আছে। ও পৃথ্বীশকে টেনে নিয়ে সোজা সেই ঘরে গিয়ে ঢুকল। পৃথ্বীশ, খুব ভালো করে ঘরটা পরীক্ষা কর। একটা জলজ্যান্ত মানুষকে কেমন করে এই বন্ধ ঘর থেকে বের করে নিয়ে যাওয়া যায় সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। এক মিনিট। তুই বলতে চাইছিস
এই ঘরে কোনো গুপ্ত পথ আছে আর সেখান থেকেই ওনাকে। হতেই পারে, খোঁজ শুরু কর। দুজনে মিলে ভালো করে ঘরের সর্বত্র পরীক্ষা করতে শুরু করলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেবদত্ত ঘরের ঠিক মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। তারপরে ঘরের চারিদিক ভালো করে দেখতে শুরু করলো। মিনিট 5 দেখার পরে হঠাৎ দেওয়ালের গায়ে বাইতে থাকা কয়েকটা পিঁপড়ের ওপর ওর চোখ আটকে গেল। পিঁপড়েগুলো খুব সাধারণভাবে লাইন ধরে দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠছে, উঠে ঢুকে যাচ্ছে দেওয়ালে আটকানো প্রায় 5.5 ফুটের মতো একটা ক্যানভাসের পিছনে। ক্যানভাসে শোভা পাচ্ছে একটা পৌরাণিক দৃশ্য। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ ধারণ করে গীতার বাণী বলছেন, আর তার পায়ের কাছে নতমস্তকে বসে আছেন অর্জুন। পিছনে মহাযুদ্ধের ভয়ঙ্কর প্রতিচ্ছবি, চারিদিকে আগুন জ্বলছে। শিল্পীর নিপুণ তুলির টানে যেন জীবন্ত হয়ে উঠেছে দৃশ্যটা। হঠাৎ কি হলো, দেবদত্ত পৃথ্বীশকে বলল, এই পৃথ্বীশ, বাকি ক্যানভাসগুলো একটু দেখতো, ওগুলো কি দেওয়ালের সাথে সিল করা? ঘরে আরও গোটা 3 বড় ক্যানভাস আছে। পৃথ্বীশ সেগুলো দেখল। সবকটাই দেওয়ালের সাথে পুট্টি দিয়ে আটকানো। সেটা বলতেই দেবদত্ত ছুটে গিয়ে ক্যানভাসটা ধরে একটা টান দিল। সাথে সাথে সেটা খসে পড়ল দেওয়াল থেকে, আর সেখানে আত্মপ্রকাশ করল 1 পাল্লা বিশিষ্ট একটা দরজা। দেবদত্তর মুখে আবার হাসি ফুটে উঠল। ও বলল, মনে হচ্ছে পেয়ে গেছি রে পৃথ্বীশ। চল দেখা যাক এই দরজা আমাদের কোন ঘরে নিয়ে যায়। পাল্লাটায় অল্প টান দিতেই সেটা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ওরা দুজনে মোবাইলের ফ্ল্যাশ জেলে ভেতরে ঢুকল। প্রথমে কয়েক ধাপ সিঁড়ি নেমে গেছে, তারপরে সোজা সুড়ঙ্গের মতো পথ। দেবদত্ত আর পৃথ্বীশ এগিয়ে চলল। প্রায় মিনিট 10 হাঁটার পরে আরও একটা দরজা দেখতে পেল ওরা। সেটার কাছে গিয়ে ওরা দেখল এর পাল্লাটা লোহার তৈরি। পুরনো দিনের কারাগারের দরজা যেমন হয় ঠিক তেমন। ছোট খুপড়ি দিয়ে দরজার উল্টো দিকটা অল্প দেখা যাচ্ছে। দেবদত্ত আর পৃথ্বীশ ভেতরটা দেখে ছিটকে উঠল। ঘরের মধ্যে হলুদ আলোর একটা বাল্ব জ্বলছে। পাওয়ার খুব বেশি নয়, কিন্তু তাতেই ছোট ঘরের মধ্যে থাকা ছোট তক্তপোষ আর তার উপরে শুয়ে থাকা বৃদ্ধ ব্যক্তিকে চিনতে ওদের কোনো ভুল হল না। ওই ব্যক্তি আর কেউ নয়, প্রখ্যাত ইতিহাসবিদ হরিনাথ দত্ত। না, তার হাত পা বাঁধা নেই, তবে যেমনভাবে পড়ে আছেন বুঝতে সমস্যা হয় না তিনি অজ্ঞান হয়ে আছেন। পৃথ্বীশ দরজা ঠেলে ঢুকতে গিয়ে দেখল দরজায় তালা ঝোলানো। দেবদত্ত বলল, এখন চল এখান থেকে ঢোকা যাবে না। ঘরের মধ্যে দেখ আরেকটা দরজা আছে, ওটা দিয়েই ঢুকতে হবে। কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না ওনাকে এখানে আনলোটা কি আর কেন। সেটা জানতে হলে আমাদের কাল রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকল নাটকের সমাপ্তি কাল রাতের মধ্যেই হয়ে যাবে। এখন চল, খুব জোর খিদে পেয়ে গেছে। দুই বন্ধু প্রথমে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো, তারপরে ক্যানভাসটা আবার যথা জায়গায় লাগিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। হোটেল বনানী থেকে বেরোনোর সময় দেখল তখনও মিস্টার নাগ ফেরেননি। রাত এখন প্রায় 9:30। শহরের এই দিকটায় একটু তাড়াতাড়ি লোক চলাচল কমে যায়। গাড়ি চালাতে বেশ ভয়ই লাগছে তন্ময় বাবুর। কিডন্যাপাররা টাকা না পেয়ে এমনিতেই ক্ষেপে আছে।
এই অবস্থায় যদি রাগের বশে তাকে এই নির্জন রাস্তায় খুন করে চলে যায়, তাহলে কারোর কিছু করার থাকবে না। টাকা, প্রাণ, কাকা সবই যাবে তখন। আচ্ছা, ওরা কাকাকে এতক্ষণে মেরে ফেলেনি তো? চিন্তাটা মাথায় আসতেই তন্ময়বাবু একটু কেঁপে উঠলেন। নিজের মনেই বিড়বিড় করে বললেন, আরে বাবা, দেবুটা এই ছেলে খেলাটা না করলেই তো পারতো। এই ঈশ্বর, এখন যে কি হবে? অজাত শত্রুর দুর্গ পার করে আরও কিছুটা এগোতেই রাস্তায় যে কজন লোক দেখা যাচ্ছিল, তারাও যেন কোনো মন্ত্র বলে উধাও হয়ে গেল। পথ এখন সম্পূর্ণ নির্জন, নিশ্চুপ। একপাশের ঘন জঙ্গল চাপ চাপ অন্ধকার গায়ে মেখে কোনো রহস্যময় কালকুঠুরির রূপ ধারণ করেছে। তন্ময়বাবুর বুকের ঢিপঢিপানিটা বেশ কিছুটা বেড়ে উঠল। তবু উনি থামলেন না। আরও কিছুটা যেতেই মাইলস্টোনটা দেখতে পেলেন তন্ময়বাবু। এই মাইলস্টোনের পাশেই টাকার ব্যাগ রেখে যেতে বলেছে কিডন্যাপার। এবারে তিনি সত্যিকারের টাকা ভর্তি ব্যাগই এনেছেন। আর কোনো রিস্ক তিনি নিতে পারছেন না। মাইলস্টোনের সামনে গাড়ি থামিয়ে টাকার ব্যাগটা জায়গা মতো রেখে গাড়িতে আবার উঠে পড়লেন তন্ময়বাবু। পাল্লা টানার সাথে সাথে ফোন এলো। নির্ঘাত কিডন্যাপারের ফোন। তিনি কল রিসিভ করলেন। হ্যালো, এবারে যদি কোনো রকম চালাকির চেষ্টা করিস, তাহলে তোর কাকাকে কেটে টুকরো টুকরো করে দেবো, আর তোকেও কিন্তু ছাড়বো না। না না, আমি টাকা এনেছি। ব্যাগের চেন খুলে আলো ফেল। এখানে? হ্যাঁ, এইখানেই। কেউ নেই, কল। তন্ময়বাবু গাড়ি থেকে নেমে ব্যাগের চেন খুললেন। তারপরে মোবাইলের ফ্ল্যাশ ফেললেন। ব্যাগ ভর্তি তারা তারা নোটের বান্ডিল ঝলমলিয়ে উঠল। ফোনে হুকুম এলো, ঠিক আছে, ব্যাগটা রেখে এবার চলে যা। তন্ময়বাবু তাই করলেন। গাড়িতে উঠে আর দাঁড়ালেন না, সবেগে গাড়ি ছুটিয়ে দিলেন উল্টো দিকে। ওই কালো ওভারকোটধারী সেই ব্যক্তি এবারে বেরিয়ে এলো পাশের জঙ্গলের মধ্যে থেকে। তারপরে সোজা এগিয়ে গেল টাকার ব্যাগের দিকে। কিন্তু ব্যাগে হাত দেওয়ার ঠিক আগেই ঘটল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে চারিদিক থেকে বেশ কিছু পুলিশকর্মী রিভলভার উঁচিয়ে ছুটে এলো, যেন তারা প্রত্যেকটা এক একজন জাদুকর। কোনো জাদু বলে হঠাৎ আবির্ভাব হয়েছে তাদের। ওভারকোটধারী কিছু বুঝে ওঠার আগেই অফিসার শ্রীবাস্তবের গুরু গম্ভীর গর্জন ভেসে এলো, হ্যান্ডস আপ! রাতের নিরেট অন্ধকার ছিদ্রহীনভাবে জড়িয়ে ধরেছে চারিদিক। ঝিঁঝি পোকাদের কোরাস, রাত চড়া পাখিদের ডাক আর বন্য জন্তুর গর্জন এই অন্ধকারের সাথে মিশে অদ্ভুত এক গা ছমছমে পরিবেশের জন্ম দিয়েছে। এবারে নিরেট অন্ধকার ভেদ করে দেখা গেল তিনটে সার্চিং টর্চের জোরালো সাদা আলো। না, সেগুলো স্থির নয়, ক্রমশ এগিয়ে আসছে। এবারে তাদের চেনা গেল দেবদত্ত, পৃথ্বীশ আর সিংজি। আর কতটা যেতে হবে সিংজি? और थोड़ा सा साहब। না, দূর দূর দূর। যে কাজের জন্য আমরা এই রাতে এসেছি তার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। ধৈর্য ধর, সব হবে। এখন চল সামনের দিকে। সিংজি, মনে আছে তো যা বলেছি? हाँ साहब, हमें जो भी देखबो किसी को कभी बोलबो ना। থ্যাঙ্কস সিংজি।
দেবদত্তর কথা শেষ হওয়ার আগেই খুব কাছ থেকে একটা গুরু গম্ভীর গর্জন ভেসে এলো। সিংজি তার রাইফেলটা সামনে তাক করে চাপা স্বরে বললেন, শের। আরও বেশ কয়েকবার গর্জন এলো। সিংজি এবারে ভালো করে গর্জনগুলো শুনলেন। ওনার কপালে ভাঁজ পড়ল। চাপা স্বরেই বললেন, आज तक किसी शेर का ऐसा दहाड़ हमने नहीं सुना। এই কথা শুনে পৃথ্বীশের গলা বুক সব শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু দেবদত্তর মুখে হাসি ফুটল। সেও চাপা স্বরে বলল, সেটাই স্বাভাবিক সিংজি। এমন গর্জন পৃথিবীর কোনো সিংহ কখনো করতে পারবে না। এই দেবদত্ত, কি সব যাতা বলছিস? একটু পরেই বুঝে যাবি। সিংজি, ফাঁদগুলো কোথায় পাতা আছে আপনার মনে আছে তো? हाँ साहब, सब याद আছে। গুড। এখন গর্জন শুনে কি বুঝলেন? আমরা আজ কি শিকার পাবো? हाँ जरूर साहब, दहाड़ तो उस दिशा से ही आ रहा है। খুব ভালো কথা। সবাই চোখ কান খোলা রেখে এগোতে থাকো, থেমো না। পৃথ্বীশের হৃদস্পন্দন মাল ট্রেনের মতো ছুটতে শুরু করেছে, কিন্তু তবুও ও কোনো কথা না বলে এগিয়ে চলল। সকাল থেকেই দেবদত্ত দারুণ গম্ভীর হয়ে আছে, খুব বেশি কথাও বলছে না। বেলার দিকে হঠাৎ করেই সিংজির সাথে কোথায় যেন চলে গেল, ফিরল বেশ দেরি করে। তারপরে হঠাৎই জানিয়ে দিল রাতে ওরা জঙ্গলে যাচ্ছে। পৃথ্বীশের কাছে না যাওয়ার অপশন ছিল, কিন্তু ও বুঝেছিল রহস্য একেবারে শেষের মুখে। এমন অবস্থায় বিন্দুমাত্র পরিস্থিতিও ও ছাড়তে চায়নি, তাই চলে এসেছে। তাছাড়া আজ বেলার দিকে কিডন্যাপারের হুমকি কল আবার এসেছিল, যদিও তার ব্যবস্থা করা হয়ে গেছে। এবারে আসল কিডন্যাপারকে ধরার পালা। প্রাণীটা যে ওদের গোল করে পরিক্রমণ করছে সেটা তার গর্জনই বুঝিয়ে দিচ্ছে। আরও মিনিট 15 বাদে সেই চরমতম মুহূর্ত উপস্থিত হলো। ফাঁদে শিকার ধরা দিল। দেবদত্তরা তখন আরও কিছুটা এগিয়েছে। পৃথ্বীশ হাতখানেক এগিয়েছিল। হঠাৎ করেই ও খেয়াল করল ওর ঠিক পাশের ঝোপটা নড়ে উঠল। তারপরেই একটা গর্জন। আরও কিছু বুঝে ওঠার আগেই কিছু একটা বেরিয়ে এলো সেখান থেকে। সাথে সাথে পৃথ্বীশ বুঝতে পারল কেউ ওকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল এক পাশে। একটু হতভম্বই হয়ে গিয়েছিল পৃথ্বীশ। হুঁশ ফিরতে বুঝল ওকে নিয়ে মাটির উপরে পড়েছেন সিংজি। দেবদত্ত একটা গাছের ডালের দিকে টর্চের আলো ফেলে দাঁড়িয়ে আছে। আলোর বলয়ে দেখা যাচ্ছে একটা মোটা দড়িতে উল্টোভাবে ঝুলছে স্কিন টাইট কালো পোশাক পরিহিত একজন ব্যক্তি। তার মুখেও কালো মুখোশ। লোকটার একটা পা জড়িয়ে আছে দড়িতে, আর সে ফাঁদে পড়া অজগরের মতো ছটকাচ্ছে, কিন্তু তার পক্ষে নিজেকে ছাড়ানো সম্ভব নয়। পৃথ্বীশ আর সিংজি দেবদত্তের পাশে এসে দাঁড়ালো। দেবদত্ত সিংজিকে বলল, আপনার চোখ আছে সিংজি, আর একেবারে পারফেক্ট টাইমিং, কিন্তু বুঝলেন কি করে? वो साहब ट्रैप याद था। শাবাশ। তারপরে এক পা করে এগিয়ে গিয়ে দাঁড়ালো ঝুলতে থাকা লোকটার সামনে। বলল, আপনার গেম ওভার মিস্টার। ওর কথা শেষ হওয়ার আগেই লোকটা তার হাত চালালো। দেবদত্ত তড়িৎ বেগে নিজেকে সরিয়ে নিয়ে তার হাতটা চেপে ধরল। এই প্যাচ আচ্ছা আচ্ছা পালোয়ানো ছাড়াতে পারে না, এই লোকও পারল না। পৃথ্বীশ, অস্ত্রটা দেখ, বাঘ নখ, ডেঞ্জারাস অস্ত্র। আর ওই ঝোপের কাছে গিয়ে দেখ, একটা জিনিস পড়ে আছে, ওটা নিয়ে আয়।
আমি ততক্ষণ শ্রীমানের মুখোশটা সরাই। পৃথিশ ঝোপের কাছে যেতেই জিনিসটা দেখতে পেল। মাইকের মতো জিনিসটা তুলে নিয়ে আবার ফিরে গেল। দেবদত্ত লোকটার মুখোশ ধরে টান দিল আর অভিরূপ নাগের সুদৃশ্য মুখটা বেরিয়ে পড়ল। যদিও সেই চোখে মুখে এখন আর পূর্বের শান্ত ভাব নেই, তার জায়গায় আছে হিংস্র কোনো সাপদের হিংস্রতা। मैनेजर साहब आप, लेकिन क्यों? সেটা আমার কাছেও তো ঠিক ক্লিয়ার নয় সিংজি। মিস্টার নাগ, আপনি বলুন না। They will kill you. তোমরা আমাদের ইতিহাস ছিনিয়ে নিয়ে যেতে পারবে না, কোনোদিন পারবে না। যতবার তোমাদের মতো লোভীরা আসবে, ততবার আমার মতো যোদ্ধা আসবে তোমাদের শেষ করতে। রুদ্রনাগকে তোমরা ছুঁতেও পারবে না। হ্যাঁ, আপনাকে তাহলে একটা কথা বলি মিস্টার নাগ, আপনি আমাকে কতটা চেনেন আমি জানি না, তবে ইতিহাসকে চুরি করে নিয়ে যাওয়ার পক্ষপাতী আমিও নই। এর আগেও আমি অনেক গোপন ঐতিহাসিক জিনিস খুঁজে বের করেছি, কিন্তু সেগুলোর মধ্যে অনেকগুলোই তাদের প্রয়োজনীয়তা বুঝে আমি গোপন রেখেছি। সেদিক থেকে আমাকে নিয়ে চিন্তা করবেন না। কিন্তু মূল ব্যাপারটা কি বলুন তো? বলবো না, আমি কিছুই বলবো না। যদি বলি আপনার বলা না বলাতে আমার কিচ্ছু যায় আসে না। যা আপনি রক্ষা করছেন, বা বলা ভালো আপনাদের নাগ বংশ প্রজন্মের পর প্রজন্ম ধরে করে আসছে, তার স্বরূপ এবং তা কোথায় আছে সে সব আমি জানি। হরিনাথ বাবু কোথায় আছেন সেটাও জানি। তারপরেও কি একদম চুপ করে থাকবেন? এই কথা শোনার সাথে সাথে মিস্টার নাগ একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন দেবদত্তের দিকে, কিন্তু ধীরে ধীরে তার সেই তেজ কমে গেল। তার জায়গায় দু চোখ ভরে উঠল জলে। আমার বিশ্বাস আপনার বা আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু ব্যাপারটা আমি ভালো করে জানতে চাই। সেটা আপনার সাহায্য ছাড়া সম্ভব নয়। প্লিজ আমাকে সবটা বলুন। এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে এ কথা বলা ঠিক না। ঠিক কথা। সিংজি, ওনাকে মুক্ত করুন। কিন্তু আরে দেবদত্ত, চিন্তা নেই, আমি পালাবো না। সব যখন জেনেই গেছেন, তখন গোপন করেও আর কিছু করার নেই। তারপরে তাকালেন সিংজির দিকে। সিংজি দড়ি কেটে বললেন, सोचने की कोई बात नहीं मैनेजर साहब, भद्रो साहब আমাকে সব বুঝিয়ে দিয়েছেন। আমি किसी को कुछ भी नहीं बताऊंगा। আপনার যা শাস্তি দেওয়ার আমাকে দিন, আমি মাথা পেতে নেব, কিন্তু রুদ্রনাগের গোপনীয়তাটা বজায় রাখবেন। আমি আপনাদের সব কিছু বলছি। আরেকটা অনুরোধ, পারলে রাখবেন দয়া করে। বড় কর্তাকে বলবেন তিনি যেন আমায় ক্ষমা করে দেন। আপনি বড্ড বেশি ভাবছেন মিস্টার নাগ। তেমন হলে আমি আজ এখানে পুলিশ নিয়েই আসতাম। এখন কোথায় গিয়ে কথা বলা যায় একটু বলুন। সত্যি আপনি আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন না? না, দেব না। কিন্তু কেন? শুনুন তাহলে। রুম বয় রাজুর তৈরি করানো স্কেচ থেকে দাড়ি গোঁপ আর চুল সরিয়ে আপনার মুখ পাওয়ার পর থেকেই আপনার উপর সন্দেহ হয়। যদিও আপনি যে এই পুরো নাটকের মূল হোঁতা, সেটা আপনার ছবি ছাড়াও বেশ কিছু তথ্য পরপর সাজিয়ে বুঝেছিলাম। এক এক করে বলছি। গতকাল বিকেলে যখন জয় বিক্রম বাবুকে বললাম ছদ্মবেশের জন্য আমার কিছু পোশাক দরকার, তখন উনি জানালেন তার ব্যবস্থা আরণ্যকেই আছে। তার কারণ উনি যাত্রা নাটকের পোকা, আর শুধু তাই নয়, ওনার একটা দলও আছে। সকল সাজ সরঞ্জামও আছে ওনার কাছে। সেখানে গিয়ে এই কালো স্কিন টাইট পোশাকটা আমি দেখতে পাই। অন্ধকারে গা ঢাকা দেওয়ার জন্য পোশাকটা অসাধারণ। বাঘ নখও আছে, আর সেই সাথে সেই অদ্ভুত যন্ত্রটা আছে। ওতে হাঁক দিলে সিংহের গর্জন, আর ফু দিলে হাতির ডাক বের হয়। তবে সেই গর্জন বা ডাক সাধারণ সিংহ বা হাতির থেকে অনেক জোরালো এবং খুব সামান্য যান্ত্রিক।
সেটা কান দিয়ে না শুনলে বোঝা সম্ভব নয়। একটু ভাবলেই দেখা যাবে, যদি কেউ নাগরাজ কা খণ্ডারের মিথকে সত্যি করতে চায়, তাহলে সবকটা জিনিসই তার দরকার। আপনার ছদ্মবেশ নিতেও যে খুব একটা সমস্যা হয়নি সেটাও বুঝে গেলাম, কিন্তু আপনি হরিনাথ বাবুর সাথে ছদ্মবেশ ধরে দেখা করতে কেনই বা যাবেন, আর কেনই বা মিথটা সত্যি প্রমাণ করতে চাইছেন, তার উত্তর কোনোভাবেই পাচ্ছিলাম না। উত্তরটা পেলাম আজ সকালে। আপনি যখন বাড়ি ছিলেন না, তখন আমি আপনার ঘরে যাই। একটু খোঁজাখুঁজি করতেই আপনার ডায়েরিগুলো পেয়ে গেলাম। সেগুলো উল্টে পাল্টে দেখতেই আপনার ষড়যন্ত্রটা বুঝে গেলাম। কিন্তু আপনি যে হরিনাথ বাবুকে মারবেন না বলে ঠিক করেছিলেন, সেটাও পড়েছি। এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। উনি জ্ঞানী নির্লোভ মানুষ। আমি বিনা কারণে মানুষ মারি না। আমার পূর্বপুরুষরা আমাকে তাই শিখিয়েছিলেন। কিন্তু উনি অনেক কিছু জেনে ফেলেছিলেন। আর সবচাইতে অবাক করা বিষয়টা হচ্ছে, উনি রুদ্রনাগের হদিশ পেয়ে গিয়েছিলেন। তাই ওনাকে আমি আটকে রাখতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আপনি বা আপনার পূর্বপুরুষরা কেন এই রুদ্রনাগ রক্ষা করছেন এত বছর ধরে, সেটার কোনো উত্তর কিন্তু আমি এখনো পাইনি। সেটাই জানতে চাই আপনার কাছে। বলবো, কথা যখন দিয়েছি আপনাকে সব বলবো। সামনে একটা ঝুপড়ি আছে, সেখানে চলুন, সব বলছি। মিস্টার নাগ বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরে বললেন, আমরা নাগবংশীয়রা কেন প্রজন্ম ধরে রুদ্রনাগকে রক্ষা করছি, তার ইতিহাস লুকিয়ে আছে আজ থেকে প্রায় 2345 বছর আগের এক রাতে। সালটা তখন 345 খ্রিস্টপূর্বাব্দ। শিশুনাগ বংশের অন্তিম ক্ষণ উপস্থিত। শিশুনাগ বংশের শেষ রাজা মহানন্দী তখন মগধের সিংহাসনে। তবে সিংহাসন কতদিন থাকবে সেই নিয়ে সকলের মনেই সংশয়। তার কারণ, রাজারই এক অবৈধ সন্তান তাকে সিংহাসনচ্যুত করতে উদ্যত হয়েছে। তার বল ও নেহাত কম নয়। সেই সন্তানের নাম ছিল মহাপদ্মনন্দ। মহানন্দী বুঝেছিলেন তার অন্তিম মুহূর্ত উপস্থিত। মহাপদ্মনন্দের সাথে যুদ্ধের ফলাফল একটাই, তার পরাজয়। আর সেই জন্য তিনি ঠিক করলেন, প্রাণ, রাজ্য এ সমস্ত গেলে যাক, কিন্তু শিশুনাগ বংশের সবচাইতে মূল্যবান সম্পদ তথা বংশের ঐতিহ্যকে কিছুতেই শত্রুর হাতে পড়তে দেওয়া যাবে না। আর সেই জিনিসটাই হচ্ছে রুদ্রনাগ। তিনি সেটা লুকানোর ব্যবস্থা করে ফেললেন। কিন্তু এই রুদ্রনাগ আসলে কি? দেবদত্ত আমাকে কিছুই বলেনি। বলছি, শিশুনাগ বংশী এরা ছিলেন শিবের পূজারী। আরাধ্য দেবতাকে উৎসর্গ করে রাজা শিশুনাগ একটা অস্ত্র তৈরি করিয়েছিলেন, একটা তলোয়ার। তবে সাধারণ কোনো তলোয়ারের মতো দেখতে সেটা ছিল না। তার ব্লেডটা ছিল আঁকা বাঁকা সাপের মতো, আর মাথাটা সাপের ফনা। এই অস্ত্রটাই ছিল আমাদের বংশের মান মর্যাদার প্রতীক। রাজা মহানন্দী তার নিজের হার নিশ্চিত বুঝে রুদ্রনাগ লোকানোর ব্যবস্থা করে ফেললেন। আর সেই দায়িত্বটা দিলেন তার অতি বিশ্বস্ত এক সেনানায়ককে। তার নাম ছিল বীর বিক্রম নাগ, আমার পূর্বপুরুষ। তিনি রুদ্রনাগকে রক্ষা করার দায়িত্ব মাথা পেতে নেন, আর তারপর সেখান থেকে চলে আসেন এই জঙ্গলে। ততদিনে মহানন্দীর পরাজয়, মৃত্যু এই দুই হয়েছে। খবর পেয়ে বীর বিক্রম জঙ্গলের মধ্যে বিশেষ কায়দা স্থাপন করালেন এক মন্দির, আর সেই মন্দিরের গর্ভে লুকিয়ে ফেললেন রুদ্রনাগ। আর সেই মন্দিরই আজ নাগরাজ কা খণ্ডার। আর সেই সাথে একটা পুঁথিতে পুরো ব্যাপারটা লিখে নিজের বংশজদের উদ্দেশ্যে তিনি দিয়ে গেলেন এক আদেশ। নাগবংশের প্রত্যেকটা সদস্য রুদ্রনাগের রক্ষা কার্যে নিযুক্ত থাকবে। আর সেই থেকেই আমরা নাগবংশীরা রুদ্রনাগকে রক্ষা করে আসছি। আর আমার বলতে এতটুকু লজ্জা নেই যে ওই বিদেশি প্রফেসর আর তার সাগরেদকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে ফেলেছি। হ্যাঁ, তার কারণ ওরা ছিল লোভী, স্বার্থপর। তা আপনি ঠিকই করেছেন। প্রফেসর চার্লি ডিকসন ছিল একটা শয়তান,
কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল, এই ইতিহাসের সাথে নাগরাজ কা খণ্ডারের মিথ কিভাবে জড়িয়ে গেল? এটার ইতিহাস 150 বছরের পুরনো। নাগরাজ বলে যে সন্ন্যাসী মরেছিল, তাকে আমারই এক পূর্বপুরুষ সরিয়ে দিয়েছিলেন, কারণ সেও ছিল লোভী। কিন্তু তার মৃত্যুর পরেই তিনি ঠিক করেন রুদ্রনাথকে রক্ষা করতে এই ব্যাপারটাই কাজে লাগানো যায়। তিনি ছড়িয়ে দেন যে জায়গাটায় নাকি নাগরাজের অতৃপ্ত আত্মা বাসা পেতেছে। অনেক সাপও জোগাড় করলেন, কিন্তু মানুষও ওনাকে মারতে হয়েছিল অনেক। অবশেষে তিনি সফল হন, আর তারপর থেকেই ব্যাপারটা চলছে। আমার বাবা অনেক কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। মৃত্যুর আগে আমাকে সবটা বলে যান তিনি, আর সেই থেকে আমিও রুদ্রনাগের রক্ষার কাজে লেগে পড়েছি। আর আমার পরের জন্ম আমার উত্তর পুরুষ এই দায়িত্ব নেবে। আমরা এইভাবেই রুদ্রনাগের রক্ষা করে যাব। কিন্তু কিন্তু ওই জিনিসের রূপ আর হরিনাথ বাবুর খোঁজ, এসব আপনি পেলেন কি করে? জিনিসটা কেমন দেখতে সেটা আমি জানতাম না, ওটা এমনিই বলেছিলাম। হোটেল বনানীর যে ঘরে উনি ছিলেন, সেখান থেকে একটা গোপন পথ সোজা চলে গেছে কোনো কাল কুঠুরিতে। সেখানেই উনি আছেন। চলুন চলুন, ওনাকে তাহলে মুক্ত করে দিই। ওনাকে তো দেখেছিলাম অজ্ঞান হয়েছিলেন। হ্যাঁ, আমি অজ্ঞান করে রাখতাম। তবে চিন্তা করবেন না, সবটাই ভেষজ ওষুধের প্রয়োগে। ওনার কোনো ক্ষতি হয়নি। এখন সকাল 8টা। আরণ্যকের বিশাল লাইব্রেরিতে বসে কথা বলছে 7 জন মানুষ। দেবদত্ত, পৃথ্বীশ, অফিসার শ্রীবাস্তব, মিস্টার নাগ, জয়বিক্রম বাবু, তন্ময় বাবু আর হরিনাথ বাবু। মিস্টার শ্রীবাস্তব আগের রাতেই কালপ্রিটকে ধরে গারদে পড়েছেন। সে আর কেউ নয়, হরিনাথ বাবুর বড় ছেলে রথীন দত্ত। তবে সেই যে কালপ্রিট, সেটা দেবদত্ত কি করে বুঝল সেটা জানেন না। এখানে উপস্থিত কেউই জানেন না। সেই ব্যাপারটাই এবারে দেবদত্ত বলতে শুরু করল। এই কিডন্যাপারের ব্যাপারটা শোনার পরেই আমার সন্দেহ হয়েছিল। হরিনাথ বাবুর মতন একজন স্বনামধন্য ব্যক্তিকে কিডন্যাপ করে সাধারণত সরকারের উপরে চাপ সৃষ্টি করাই উচিত ছিল, কিন্তু সেসব না করে থ্রেট কল এলো। আবার তাও এলো ওনার ছেলের কাছে নয়, ভাইপোর কাছে। এটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না। তারপরে তন্ময় কাকুর মোবাইলে কিডন্যাপারের সাথে তার কথাবার্তার কল রেকর্ড শুনে আর কিডন্যাপারের কাজের ধাঁচ দেখে আমার খটকা বাড়ল। এর মধ্যেই একবার মাথায় চিন্তা এলো, বাড়ির কেউই কাজটা করছে না তো। তার কারণ হরিনাথ বাবুর ছেলেরা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা করছেন, আর তাদের ধারণা তন্ময় কাকুকেই উনি সব দিয়ে যাবেন। কথাটা মাথায় আসতেই আমি আবার কলকাতায় খোঁজ নিলাম। জগদীশ দত্তের খোঁজ পেলেও রথীন দত্তের খোঁজ পেলাম না। দুজন চরকে কাজে লাগালাম। একজনকে পাঠালাম রথীন বাবুর অফিসে, আর অন্যজনকে ব্যারিস্টার অদৃশ মুখার্জির কাছে। জানতে পারলাম রথীন বাবু মুম্বাই গিয়েছেন, কিন্তু সেখান থেকে অন্যত্র চলে গেছেন। এদিকে ব্যারিস্টার মুখার্জি জানালেন, কিডন্যাপারের কল আসার ঠিক আগের দিন রাতে রথীন বাবু তার কাছে গিয়েছিলেন এবং বাবা কোনো উইল করেছেন কিনা সেটা জানতে চেয়েছিলেন। ব্যারিস্টার মুখার্জি কিছু না বলতে চাওয়ায় ওদের মধ্যে অল্প ঝামেলাও হয়। তখন ব্যারিস্টার মুখার্জি রাগের মাথায় বলেন, হরিনাথ বাবু তন্ময় কাকুকে সব সম্পত্তি দিতে চেয়ে ঠিকই করেছেন। এটা শুনেই রথীন দত্ত টাকার জন্য ক্ষেপে ওঠেন। লোভ মানুষকে কখনো ছাড়ে না। উনিও তার বশবর্তী হয়ে এই নাটকটার রচনা করে ফেললেন। কিন্তু হরিনাথ বাবু ছিলেন কোথায় এতদিন? উত্তরটা দিলেন হরিনাথ বাবু। বললেন তিনি ছিলেন আদিবাসীদের কাছে। ওদের কাছ থেকে এখানকার ইতিহাস সম্পর্কে তথ্য কালেক্ট করছিলেন। তারপরে দেবদত্ত আর মিস্টার নাগের দিকে তাকিয়ে অল্প চোখ টিপলেন।
আগের রাতেই ওরা তাকে সব জানিয়েছে। সব শুনে রুদ্রনাগ গোপন রাখাই ঠিক বলে মনে করেছেন। কথা শেষ হলে দেবদত্ত উঠে দাঁড়িয়ে মিস্টার নাগকে বলল, তাহলে চলুন। ও কোথায় যাবে? আমি ওনাদের বলেছি আশপাশটা ঘুরিয়ে দেখাবো। পৃথ্বীশ, দেবদত্ত আর হরিনাথ বাবু মিস্টার নাগের সঙ্গে বেরিয়ে পড়ল। আসলে ওরা যাচ্ছে সেই সুপ্রাচীন অস্ত্রটা দেখতে। গত রাতে হরিনাথ বাবুকে সব জানানোর পরে তিনি কথা দিয়েছেন এ ব্যাপারে কাউকে কখনো কিচ্ছু জানাবেন না। সেই সাথে অনুরোধ করেছিলেন জিনিসটা নিজের চোখে একবার দেখতে চান। মিস্টার নাগ তাতে রাজি হয়েছেন। জঙ্গলের মধ্যে ভাঙাচোরা মন্দিরটার কাছে এসে মিস্টার নাগ বললেন, এবারে আমার পেছন পেছন আসুন, তবে খুব সাবধানে। ওরা সাবধানে এগিয়ে গেল মিস্টার নাগের সঙ্গে। মন্দিরের ভিতরে ঢুকে মিস্টার নাগ নির্দিষ্ট একটা দেওয়ালের নির্দিষ্ট একটা ইটে অল্প চাপ দিলেন। সাথে সাথে উল্টো দিকের দেওয়াকি দুভাগে বিভক্ত হয়ে দুপাশে সরে গেল। সেখানে দেখা গেল আরও একটা ঘর। সেই ঘরে ঢুকে দেবদত্ত দেখল বিশাল ঘরের মাঝামাঝি বসানো আছে পাথরের তৈরি বিশাল একটা সাপের মূর্তি, আর তার তলায় লাল কাপড়ে মুড়ে রাখা কয়েকটা পুঁথি আর একটা লম্বা জিনিস। জিনিসগুলোর সামনে গিয়ে মিস্টার নাগ বললেন, হরিনাথ বাবু, আপনার খুঁজে বের করা পুঁথিটা এখানেই আছে, চাইলে ওটা নিয়ে যেতে পারেন। হরিনাথ বাবু হেসে বললেন যে তার কোনো দরকার নেই, ওটা যেখানে আছে সেখানেই সমর্যাদায় থাকুক। এরপরে মিস্টার নাগ লাল কাপড়ের মোড়ক সরিয়ে অস্ত্রটা দেখালেন। এক কথায় অবিশ্বাস্য। তরোয়ারটা সত্যি অভূতপূর্ব, আঁকা বাঁকা ফলা, আর তার মাথাটা সাপের ফণার মতো। তরোয়ারের ফলায় হাতলে নানা সুদৃশ্য কারুকার্য আর নানান রঙের দামি পাথর বসানো। ওরা মুগ্ধ হয়ে অস্ত্রটা দেখছিল। পৃথ্বীশ বলল, সত্যি একেবারে জবরদস্ত জিনিস। হ্যাঁ রে, হাজার হাজার বছরের ইতিহাস রহস্যকে জড়িয়ে নিয়ে আছে এই রুদ্রনাগ। এই নিজেই একটা রহস্য, আর তাকে ঘিরে আমাদের এবারের রহস্য অ্যাডভেঞ্চারটা মন্দ হলো না। কি বলিস পৃথ্বীশ? সে আর বলতে, একেবারে রুদ্রনাগ রহস্য। শুনছিলেন আমাদের আজকের নিবেদন সাগর ঘোষের কলমে রুদ্রনাগ রহস্য দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিজিৎ। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে আমাদের সঙ্গে ছিলেন প্রথম ব্যক্তি ও অভিরূপের চরিত্রে কুন্তল ভট্টাচার্য, দ্বিতীয় ব্যক্তি ও জয় বিক্রমের চরিত্রে দেবাশিস সেনগুপ্ত, দেবদত্ত ভদ্র চরিত্রে অংশুমান পাল, দেবদত্তর মায়ের চরিত্রে বরষা, অরুণাভ ভদ্র চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, পৃথ্বীশ আচার্যর চরিত্রে শুভঙ্কর দেবনাথ, পাঁচুদার চরিত্রে অভিজিৎ, তন্ময়বাবুর চরিত্রে পার্থ মুখার্জি, জগদীশ দত্তর চরিত্রে সৌরভ সাহা, শ্রীবাস্তব ও রাজুর চরিত্রে দীপম, অজ্ঞাত ব্যক্তির চরিত্রে শুভদীপ নাথ এবং লাল সিংয়ের চরিত্রে অভিজিৎ। আজকের গল্পের সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। গল্পের আবহ নির্মাণে ইন্দ্রনীল সরকার, গল্পের প্রচ্ছদ নির্মাণে ব্লার। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে। ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। শুভরাত্রি।